ভাবুন তো, একজন মানুষ মারা গেলেন, তাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো, কিন্তু ঠিক 12 বছর পর তিনি ফিরে এলেন। এটা কি কোনো ঐশ্বরিক চমৎকার, নাকি ইতিহাসের সবচেয়ে বড় আর নিখুঁত প্রতারণা? এ কোনো লোককথা নয়, এ হলো ব্রিটিশ ভারতের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী এক মামলার সত্যি ঘটনা, যা ঢাকার আদালত থেকে শুরু করে লন্ডনের প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল। এই অবিশ্বাস্য কাহিনী এতটাই নাটকীয় যে এটি বারবার সেলুলয়েডের পর্দায় জীবন্ত হয়ে উঠেছে। উত্তম কুমারের ক্লাসিক সন্ন্যাসী রাজা থেকে শুরু করে সৃজিত মুখার্জির পুরস্কারপ্রাপ্ত এক যে ছিল রাজা, দুটি চলচ্চিত্রই এই রহস্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে। একদিকে ছিলেন ভাওয়ালের মৃত রাজকুমার, আর অন্যদিকে ছাই মাখা এক সন্ন্যাসী। প্রশ্ন একটাই, কে সত্যি? মৃত রাজকুমারের পুনর্জন্ম, নাকি এক ধুরন্ধর ইম্পস্টার? 1920 সাল, ঢাকার ব্যাকল্যান্ড বাঁধ। ছাইমাখা জটাধারী এক সন্ন্যাসীর আগমন হয়। তিনি মহিনো ধরে মৌন থাকেন, কিন্তু তার চেহারা আর রাজকীয় শারীরিক গঠন নিয়ে চারদিকে কানাঘুষা শুরু হয়। গুজব ছড়িয়ে পড়ে ইনি ভাওয়ালের হারিয়ে যাওয়া মেজ কুমার রমেন্দ্র নারায়ণ রায়। ধীরে ধীরে খবর পৌঁছায় রাজবাড়িতে। কুমার রমেন্দ্র নারায়ণ এর বোন জ্যোতির্ময়ী দেবী এই সন্ন্যাসীকে দেখে চিনতে পারেন। প্রজারা তাদের হারিয়ে যাওয়া রাজাকে ফিরে পেয়ে উৎসবে মেতে ওঠে। কিন্তু এই গল্পের অন্য পিঠে ছিল কঠিন বাস্তবতা। একদিকে যেমন বোনেরা আর প্রজারা তাকে মেনে নিয়েছিল, অন্যদিকে তেমনই দুর্ভেদ্য প্রাচীর তুলে দিয়েছিলেন দুজন। এক খোদ রাজকুমারের স্ত্রী বিভাবতী দেবী, যিনি এই সন্ন্যাসীকে দেখতে পর্যন্ত রাজি হননি, আর দুই ব্রিটিশ কোর্ট অফ ওয়ার্ডস, যারা ভাওয়ালের বিশাল সম্পত্তি পরিচালনা করছিল। তাদের কাছে কুমারের ফিরে আসা মানে ছিল ক্ষমতার অর্থ দুটোই হাতছাড়া হওয়া। শুরু হয় এক অসম লড়াই, এক সাধারণ সন্ন্যাসীর বিরুদ্ধে তার নিজের স্ত্রী এবং তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের শক্তি। এই মামলার কেন্দ্রবিন্দুতে কোনো সাক্ষী বা সার্কামস্টান্সিয়াল এভিডেন্স ছিল না, ছিল শুধুমাত্র একটি জিনিস, বিজ্ঞান। ঢাকার আদালত পরিণত হয়েছিল এক আধুনিক ফরেনসিক ল্যাবরেটরিতে, আর সন্ন্যাসীর শরীরটাই ছিল মামলার সবচেয়ে বড় প্রমাণ। শুরু হলো পরিচয় প্রমাণের এক চুলচেরা বিশ্লেষণ। আইনজীবীরা কুমারের শরীরের এমন সব চিহ্ন সামনে আনলেন যা নকল করা প্রায় অসম্ভব। আসুন এক এক করে সেই প্রমাণগুলো দেখা যাক। কুমারের গায়ের রং ছিল গোলাপি ও সাদা, সন্ন্যাসীরও তাই। কুমারের চুল ছিল কোঁকড়ানো, সন্ন্যাসীরও তাই। চোখের রং দুজনেরই বাদামি। কুমারের ডান দিকের নিচের ঠোঁটে সামান্য ভাঁজ ছিল, যা সন্ন্যাসীর ঠোঁটেও হুবহু এক। কানের লত্তি ছিদ্র করা এবং গালের সাথে জোড়া লাগানো ছিল না, দুজনের ক্ষেত্রেই মিল পাওয়া গেল। এমনকি কুমারের ওপরের পাটির একটি ভাঙা দাঁতও সন্ন্যাসীর মুখে পাওয়া গেল। এখানেই শেষ নয়, কুমারের ডান হাতে ছিল বাঘের থাবার আঁচড়ের দাগ, কুচকিতে ছিল অপারেশনের চিহ্ন, আর পায়ে ছিল আঁশের মতো ত্বক। এ প্রত্যেকটি চিহ্ন সন্ন্যাসীর শরীরেও উপস্থিত ছিল। বিপক্ষ আইনজীবীরা দাবি করলেন সিফিলিস রোগের কারণে কুমারের শরীরে ঘা হয়েছিল, কিন্তু সন্ন্যাসীর শরীরে তেমন কোনো দাগ নেই। তবে কুমারের পক্ষের আইনজীবীরা প্রমাণ করলেন যে সিফিলিসের দাগ সময়ের সাথে মিলিয়ে যেতে পারে। এতগুলো শারীরিক চিহ্নের হুবহু মিল থাকা কি শুধুই কাকতালীয় হতে পারে? পরিসংখ্যানের ভাষায় এর সম্ভাবনা প্রায় শূন্য। পরিচয় প্রমাণের জন্য ডিএনএ টেস্টের আগের যুগে শরীর নিজেই হয়ে উঠেছিল এক অকাট্য পরিচয়পত্র। কিন্তু সন্ন্যাসী যদি সত্যিই রাজকুমার হন, তাহলে দার্জিলিংয়ের সে রাতে ঠিক কী ঘটেছিল? সরকারি বয়ান অনুযায়ী ডাক্তার জে.টি. ক্যালভার্ট জানান, কুমার রমেন্দ্র নারায়ণ বিলিয়ারি কলেক বা পিত্তথলির পাথরের প্রচণ্ড ব্যথায় মারা যান। কিন্তু কুমারের পক্ষের আইনজীবীদের দাবি ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের অভিযোগ ছিল কুমারের স্ত্রী বিভাবতী এবং তার ভাই সত্যেন্দ্রনাথ ব্যানার্জি ষড়যন্ত্র করে কুমারকে বিষ প্রয়োগ করেছিল। দার্জিলিংয়ে সেই রাতের ঘটনা নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। বিপক্ষের মতে কুমার মধ্যরাতে মারা যান এবং পরের দিন সকালে তার সৎকার করা হয়। কিন্তু সন্ন্যাসীর দাবি তাকে সন্ধেতেই মৃত ঘোষণা করা হয় এবং তাড়াহুড়ো করে শ্মশানে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিতা জ্বালানোর আগে প্রবল শিলাবৃষ্টি শুরু হয়। শ্মশান যাত্রীরা আশ্রয় নিতে ছুটে গেলে নাগা সন্ন্যাসীদের একটি দল তাকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে। এই ঘটনার কোনো নির্ভরযোগ্য সাক্ষী ছিল না। ডাক্তার ক্যালভার্ট স্বীকার করেন তিনি মৃত্যুর সঠিক মুহূর্তে উপস্থিত ছিলেন না এবং সৎকার নিজের চোখে দেখেননি।
বিভাবতী আর তার ভাই ছিলেন অভিযুক্ত। ফলে দার্জিলিংয়ে সেই রাতের সত্যি ঘটনাটি এক গভীর রহস্যের চাদরে ঢাকা দিয়ে যায়। আর এই রহস্যই সন্ন্যাসীর অবিশ্বাস্য গল্পটিকে প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ করে দেয়। তার স্মৃতিভ্রংশের দাবিটিও ছিল আলোচনার কেন্দ্রে। এটা কি মানসিক আঘাতের ফলে হওয়া বাস্তবিক ডিসোসিয়েটিভ অ্যামনেসিয়া, নাকি পরিচয় গোপনের এক চতুর কৌশল? মামলাটি ঢাকা থেকে কলকাতা হাইকোর্ট এবং সবশেষে লন্ডনের প্রিভি কাউন্সিল পর্যন্ত 16 বছর ধরে চলে। অবশেষে 1946 সালের জুলাই মাসে চূড়ান্ত রায়ে আসে। লন্ডনের প্রিভি কাউন্সিল কোনো নতুন তদন্ত যায়নি। তাদের যুক্তি অত্যন্ত পরিষ্কার এবং আইনসম্মত। তারা জানায়, যখন কোনো ঘটনা বা পরিচয়ের বিষয়ে ভারতের দুটি নিম্ন আদালত, যারা কিনা সশরীরে বাদীকে দেখার সুযোগ পেয়েছে, একই সিদ্ধান্তে পৌঁছেছে, তখন সেই রায়ের ওপর হস্তক্ষেপ করা হবে না। এটি ছিল ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি ব্রিটিশ সাম্রাজ্যের সর্বোচ্চ আদালতের এক বিরাট স্বীকৃতি। শারীরিক প্রমাণ আর বৈজ্ঞানিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে ভারতীয় বিচারকদের রায়কেই চূড়ান্ত বলে মেনে নেওয়া হলো। ষড়যন্ত্র, গুজব আর আবেগের ঊর্ধ্বে উঠে পরিচয় প্রমাণে বিজ্ঞানেরই জয় হলো। কিন্তু এই গল্পের শেষটা কোনো আদালতের রায় দিয়ে লেখা হয়নি, লিখেছিল স্বয়ং নিয়তি। দীর্ঘ 16 বছর লড়াই শেষে নিজের নাম, পরিচয় আর সম্পত্তি ফিরে পাওয়ার ঠিক পরের দিন বিজয় কুমার রমেন্দ্র নারায়ণ রায় কলকাতার ঠনঠনিয়া কালী মন্দিরে পূজা দিতে যান। কিন্তু মন্দির থেকে ফেরার পথেই তিনি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন আর 2 দিন পর মারা যান। তাহলে কি এটা ছিল ন্যায় বিচারের জন্য লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়া এক মানুষের করুণ পরিণতি, নাকি এক চূড়ান্ত মিথ্যার আশ্রয় নেওয়া প্রতারকের উপর নেমে আসা ঐশ্বরিক শাস্তি? আইন আর বিজ্ঞান তাদের রায় দিয়েছিল, কিন্তু ভাওয়াল সন্ন্যাসীর আসল পরিচয় নিয়ে শেষ প্রশ্নটা আজও রহস্যের কুয়াশায় ঢাকা।